বারবার রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েও কেন রাজপথে নামতে পারছে না খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, এই নিয়ে নানাবিধ মন্তব্য আর বিদ্রূপের মধ্যে অনেকেরই নিশ্চয়ই মনে পড়ে যায় বিএনপির রাজপথ গরম রাখা ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের কথা। বহুদিন হলো শিরোনামে, খবরে, রাজপথে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় প্রায় কোনো অস্তিত্ব নেই তাদের। 2014 সালের অক্টোবরে সর্বশেষ কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসার প্রায় 1.5 বছর বাদে এবছর ফেব্রুয়ারিতে ঘোষিত হয় ছাত্রদলের ইতিহাসের সর্ববৃহৎ 736 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, যার মেয়াদও গেল অক্টোবরে শেষ হয়ে গেছে। কিন্তু মিছিল সমাবেশ তো দূরে থাক, কেন্দ্রীয় কমিটির সব সদস্যদের নিয়ে কোনো সভা, এমনকি বর্তমান বিএনপির সবচেয়ে নিয়মিত দলীয় কর্মসূচি, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতেও যেতে পারেনি ছাত্রদলের এই ঢাউস কমিটি। খুব শিগগিরই রাজনৈতিক কাজে সক্রিয় হবে ছাত্রদল, সে সম্ভাবনা তাই প্রায় নেই বললেই চলে। অন্যদিকে ছাত্রলীগের নাম সর্বত্র। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে হত্যা, মারামারি, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে পাড়ার মাস্তানি বা প্রেমে প্রত্যাখ্যান সইতে না পেরে কোপানো সব কাজেই নাম জড়িয়ে ফেলেছে বাংলাদেশ ছাত্রলীগ। একদিকে যখন খুঁজে নিতে হচ্ছে ছাত্রদলকে, ছাত্রলীগ নামধারীরা ছড়িয়ে পড়েছেন সবখানে। দুই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেই আছেন হত্যা, মারামারি, চাঁদাবাজি, যৌন নির্যাতনের মতো অপরাধের দায়ে অভিযুক্তরা। এ অবস্থায় ছাত্রদল নেই কেন মাঠে বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে? আর ছাত্রলীগের এই দোর্দণ্ড প্রতাপ ক্ষমতার দাপট ছাড়া আর কি? এই প্রশ্নগুলো নিয়ে আলাপ করতে চাই ছাত্রলীগের সাবেক নেতা সুভাষ সিংহ রায়, বিএনপির সাবেক সংসদ সদস্য এবং ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, যিনি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। আমি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়েই শুরু করি। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ভিপি ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আপনি যদি বলেন ছাত্রদল কোথায় এখন, আপনি জানেন? ছাত্রদল ছাত্রদলের জায়গাতেই আছে। বাংলাদেশে রাজনৈতিক যে শূন্য অবস্থা বিরাজ করছে, এই শূন্য অবস্থা বিরাজ করার কারণে রাজনৈতিক যে পরিবেশ এবং গণতান্ত্রিক রাজনৈতিক যে মানসিকতা এবং মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা তো বর্তমানে বাংলাদেশে একটি দুর্লভ এবং নেই বললেই চলে। স্বাভাবিক কারণে দেখা যাচ্ছে ছাত্র দল বলেন আর ছাত্রলীগ বলেন, এদের সম্পর্ক হচ্ছে ক্ষমতায় থাকাকালীন সময়ে এদের তৎপরতা লক্ষ্য করা যায়, এবং ক্ষমতা যখন থাকে না তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি কোন সময় ছিলেন তাপসী রাবেয়া হলের ভিপি, মানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মানে সদস্যই বা কখন ছিলেন? আমি যখন এরশাদের সময় ভোট হলো 87 সালে, তখন আমি প্রথম, মানে তখন তো আর বিএনপি ক্ষমতায় না। না, তখন ভিপি নির্বাচিত হই প্রথম। তারপর দ্বিতীয়বার 89 নির্বাচন হলো, তখন দ্বিতীয়বার আবার ভিপি নির্বাচিত হলাম। মানে ক্ষমতায় থাকলেই, তার মানে যে দল ক্ষমতায় থাকে তার সাথেই ছাত্রদল ছাত্রলীগ জড়িয়ে পড়ে, এরকম তো ইতিহাসটা ছিল না। ইতিহাসটা এরকম হয়ে যাচ্ছে 15-20 বছর যাবত। মানে 80-র দশকে আমরা যারা রাজনীতি করতাম ওইখানে ইস্তফা হয়ে গেছে। যে রাজনীতিতে 80-র দশকে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় ছিল না, তখন ছিল স্বৈরাচার এরশাদ। তখন স্বৈরাচার এরশাদ সাহেব নির্বাচনগুলো দিয়ে মনে করেছিল যে নির্বাচিত প্রতিনিধিদের একটা নেতৃত্বকে সে তার নিয়ন্ত্রণে আনতে পারবে, নিয়ে এসে ছাত্র সংগঠনটা করতে পারবে। ছাত্র সংগঠনটা যদি স্ট্রং হয়, স্বাভাবিক কারণে মূল সংগঠনটা তখন একটা গতি পাবে। এই পরিকল্পনা মনোপ্রায়ই সে ছাত্র সংগঠনগুলো উন্মুক্ত করে দেয়, কলেজ সংসদগুলোতে নির্বাচন দেয়। দেওয়ার পরে দেখা গেছে স্বাভাবিক কারণেই যে ছাত্রদল আর ছাত্রলীগই জিতেছে, না এলে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর সাথে নতুন বাংলা ছাত্র সমাজ কোথাও প্যানেল দিতেও পারেনি এবং সেই লাইমলাইটে কোথাও কিন্তু আসেনি। তারপরে 80-র দশকের পর থেকে 90 দশক যখন আসলো, বিএনপি ক্ষমতায় আসলো দীর্ঘ 9 বছর আন্দোলনের পর, তখন দেখা গেছে কিছু কলেজ সংসদে নির্বাচন হয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা, কি ডিগ্রি কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। বিশ্ববিদ্যালয় নির্বাচন তখন থেকে আর হয়নি এ যাবৎ কাল পর্যন্ত। তো এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ছাত্র সংগঠন নির্বাচন হচ্ছে না, কি রাজনৈতিক পরিবেশ পাচ্ছে না। কিন্তু এরশাদের সময় দেখা গেছে যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ছাত্রদলরাই কিন্তু তখন মূল দায়িত্বে ছিল, আন্দোলন থেকে, কর্মসূচি থেকে, সব কিছু ব্যাপারে। তখন ওই বিএনপি কিংবা আওয়ামী লীগ তখন পিছনেই ছিল, ছাত্ররাই সামনে এগিয়েছিল। তখন স্বাভাবিক কারণে যে ঐতিহ্যটা গড়ে উঠেছিল, আর একটা অ্যাম্বিশন লাগে, ধরেন যে আমি ভিপি হব, জিএস হব, আমার একটা অ্যাম্বিশন থাকলো, সেইভাবে মানুষ টার্গেট করে রাজনীতি করবে। এখন তো ছাত্র সংগঠনের কোনো টার্গেট আর নাই, এই কারণে টার্গেট নেই, নির্বাচন তো হচ্ছে না।
সেটাও সিলেকশন হচ্ছে। সিলেকশন তারপর তাও খুব কম। এখন নেতৃত্ব না, বহিঃপ্রকাশ কমিটি তো বিরাট, 736 জনের ওই কমিটি। কমিটির কথা আমি বলছি না, কলেজ সংসদ নির্বাচনগুলো। না, আমরা যদি ছাত্র দলের কথাই আসি, মানে নির্বাচনের এত কথায়। বড় কমিটি, অ্যাম্বিশন না থাকলে এতগুলো মানুষ পাওয়া গেল কি করে? মানে কমিটি এখন এগুলো শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বৃদ্ধি পাচ্ছে আচ্ছা। ডে বাই ডে। এখন শিক্ষা প্রতিষ্ঠান মেইন গুলো থেকে একটা দুটো করে প্রতিনিধি রাখতে গেলেও তো তখন দেখা যাচ্ছে যে একটা বিশাল আকার ধারণ সবখানে করছে। ছাত্র দল আছে, তাদেরকে মানে দেখা না গেলেও শিক্ষা ছাত্র দল অবশ্যই আছে, কিন্তু ছাত্র দল যে বহিঃপ্রকাশটা ঘটাবে এটার একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দরকার। সব সময় বন্দুক, পিস্তল আর রাইফেল আর চাইনিজ কুড়াল আর হকি স্টিক নিয়ে ছাত্র দলের কাছে হকি স্টিক নিয়ে এখন তো আর যে হল দখল করার কোনো প্রয়োজন নাই, আর এটা আমরা প্রয়োজনও বোধ করছি না। ক্ষমতায় আছে, তাদের কাছে প্রশাসন আছে, সবকিছু আছে, তারা করছে। এখন যার কারণে ছাত্র সংগঠনের রাজনীতিটা হয়ে গেছে বর্তমান ক্ষমতা কেন্দ্রিক, যে ক্ষমতায় থাকলে সংগঠন আছে, ক্ষমতা না থাকলে সংগঠন নেই। সুভাষ সিংহ রায়, আপনার সংগঠন আছে কারণ ক্ষমতায় আছে আওয়ামী লীগ, মানে ছাত্রলীগের আবার আরেক ব্যাপার, মানে সবখানে মানে প্রায় মানে নিয়মিতভাবে শিরোনামে থাকছে ছাত্রলীগ, এবং বেশিরভাগ সময় অপকর্মের জন্য। আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। নবনীতা চৌধুরী, আমি যদি ইতিহাস ঘাটতে যাই, ইতিহাসের কথা আপনি আমাকে বলতে দিবেন না। না, আপনি যদি বর্তমানে 2008 থেকে বলি চলুন। না, 2008 থেকে বলতে গেলে একটা তাও কথা 8 বছর ধরে আছেন আপনারা ক্ষমতায়। আমি ছাত্রলীগের ছাত্র দলের বিষয় নিয়ে আমি কথা বলবো না। আমি যে প্রসঙ্গটা বলবো সেটা নিশ্চয়ই এর মধ্যে কিছু কথা বেরিয়ে আসবে, অল্প কিছু কথা বলবো। ছাত্র দলের জন্ম আর ছাত্রলীগের জন্ম একই প্রক্রিয়ায় না, এবং বঙ্গবন্ধু মৃত্যুর পর প্রথম যে ছাত্র সংগঠনটি গর্জে উঠেছিল সেটা হচ্ছে ছাত্রলীগ। এবং 4 নভেম্বর, যেদিন আগের দিন রাত্রে 4 জাতীয় নেতাকে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়েছে, তারপর দিন তারা জানতেন না, ছাত্র নেতারা জানতেন না, বিশেষ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ জানতেন না যে 4 নেতাকে হত্যা করা হয়েছে। যেই মিছিল বেরিয়েছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে, সেটার মাথা ছিল কলাবাগানের একেবারে লাস ফার্মার উল্টো দিকে, আর শেষ অংশ ছিল আমরা যেটা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গাটায়। মানে এত বড় মিছিল হয়েছিল। আমি কিন্তু, আপনি আমাকে পরিচয় করে দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা, কিন্তু প্রকৃত অর্থে আমি সাবেক ছাত্র নেতা, আমি নির্বাচিত প্রতিনিধি, আমি সকল সংগঠনের ভোট পেয়েছি। আপনাদের সেই সৌভাগ্যের সময় ছিল যে আমি আসলে আমরা পাপি আপা, আমরা সৌভাগ্যবান। এমন একটা সময় গিয়েছে, বিশেষ করে 80-র দশকের একটা সময় গিয়েছে, যখন ছাত্র রাজনীতির একটা মোড় ঘোরানোর সময় গিয়েছে। এবং লক্ষ্য করে দেখবেন, আপনি যদি ইতিহাসের কথা আপনি বলতে দেবেন না, আমরা যদি 2008-এ চলে আসি, মানে এখন ছাত্রলীগ যা করছে, মানে যা যা করে শিরোনামে আছে ছাত্রলীগ। এখন আপনি বলছেন ছাত্র দল কোথায়? এখন যদি এই যে যারা শিরোনাম বলছেন ছাত্রলীগের নামে, তাদের মধ্যে ছাত্র দল কি আছে? আপনি যাদেরকে পিস্তল, বন্দুক এ সমস্ত বলছেন, তাদের মধ্যে তো ছাত্র দল কি আছে? তাহলে 736 জন কোথায় থাকবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে কম করে হলো 10 বার আমি এই বক্তৃতা দিয়েছি। আমি বেশ লম্বা বক্তৃতা দিয়েছি যে যখনই অভিযোগ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সদস্যদের ঢুকতে দেওয়া হয় না, আমি বিনয়ের সাথে বলেছি যে অন্তত 100 জন ছাত্রের লিস্ট দেওয়া হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যারা ছাত্র দল করে, বিশ্ববিদ্যালয়ে তারা ক্লাস করতে এবং পরীক্ষা দিতে পারছে না। যদি সেই ছাত্র সংগঠন পক্ষ থেকে, কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি, তখন বিএনপি মোনা একজন শিক্ষক ছিলেন, প্রফেসর মামুন, আমি তাকে বলেছিলাম এই লিস্টটা যদি দিতে পারেন তাহলে বলবো। আমি আসলে আমার হাতে থাকা পত্রিকায় অনেক লিস্ট দেখছি, যেমন ধরুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে এমনকি সহসভাপতি পদে 2 জনের নাম লেখা হচ্ছে, যাদের 2 জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আশপাশের এলাকায় মাদক ব্যবসার অভিযোগ গণমাধ্যমে সংবাদ হয়ে বের হয়েছে। এছাড়া মাথায় বাড়ি দেওয়ার অভিযোগ সংঘর্ষের সময়, এটা তো নিশ্চয়ই সামান্য অভিযোগ। তারপরে চাঁদাবাজি, আধিপত্যের মানে বিস্তারের জন্য গোলাগুলিতে মারা গেছেন, এরকম ঘটনায় গোলাগুলি করছিলেন, এরকম ছাত্রলীগের লোকজন কেন্দ্রীয় কমিটিতে আছেন। এটা পত্রিকার রিপোর্ট, নামের লিস্ট আছে, প্রকাশ্যে আছে। কিন্তু আমি বিনয়ের সাথে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রসঙ্গগুলো এনেছেন,
আপনি নিশ্চয়ই আপনিও জানেন, খুব ভালো করে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা দিন গিয়েছে যখন ছাত্রদল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে দখল করে রেখেছিল। সেই সময় সকালবেলা ছাত্রদের ঘুম ভাঙত মহসিন হল এবং সূর্য সেন হলের মল চত্বরের ভিতরে 300 রাউন্ড গুলি বিনিময়ের মধ্য দিয়ে। সকালবেলা ঘুম ভাঙত, আবার রাত্রেও ঘুমোতে যেত ছাত্ররা গুলির শব্দ শুনতে। সেটার থেকে বর্তমানে পরিস্থিতি অনেক 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 বেশি উন্নত। আর তার মানে এখন আপনারা দুজনই আসলে একরকমের স্বীকার করে নিলেন, না, সৈয়দা আসিফা স্বীকার- আশরাফি পাপিয়া আমি এবং স্বীকার করিনি। সুভাষ সিংহ রায় যে না, না। আসলে ক্ষমতার পালা বদলের না, না, সাথে সাথে ক্ষমতার পালা বদলে কখনো কিন্তু কোন ছাত্রলীগ ছাত্র আপনি সংগঠন একবার- পাওয়ারফুল থাকবে সেটি নমনীয়তা চৌধুরী আপনি কি একবারও দেখাতে পারবেন যে ক্ষমতার পালা বদলে ছাত্রলীগ নিষ্ক্রিয় হয়ে গেছে? কিন্তু কে কেননা বেশি সক্রিয় একটি থাকবে? রাজনীতির ভিতরে আদর্শ আছে, আপনার মনে থাকা দরকার। 92 সালে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি দম্ভ ভরে ঘোষণা করেছিলেন বিরোধী দলকে মোকাবেলা করার জন্য আমার ছাত্র দলই যথেষ্ট। আপনার ঠিক মনে থাকছে একই জায়গায় মতিঝিল শাপলা চত্বরে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র সমাবেশ করেছিলেন। তিনি তখনকার ছাত্রলীগের প্রেসিডেন্ট এনামুল হক শামীম আর ইসাক আলী খান পান্না দুজনের হাতে তিনি কাগজ আর কলম তুলে দিয়েছিলেন, বলেছিলেন এটাই হচ্ছে ছাত্রদের কাজ। অর্থাৎ পার্থক্য আছে। আপনি যদি কিন্তু সরলীকরণ নেত্রী করেন, সেই কথা ছাত্রলীগ 2008 থেকে 2016 এই 8 বছরে মানতে পারছে কিনা সে প্রশ্ন বারবারই আসছে। রুহিন হোসেন প্রিন্স, মানে ব্যাপারটা আসলে এরকমই কিনা যে একরকমের মেনে নেওয়া যে যে যখন ক্ষমতায় থাকবেন তার ছাত্র সংগঠন তখন মানে রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপে হাজির থাকবেন? না, ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম কথা। আসলে আমি যেটা দেখি তো ছাত্রলীগ তার জায়গায় আছে, ছাত্রদল তার জায়গায় আছে, কিন্তু নেই যেটা আমরা যাদেরকে নিয়ে আলোচনাটা করছি এই প্রধান শক্তিগুলোর মধ্যে এই দুই জায়গায় আপনি একটা কিছু পার্থক্য আছে, সেটা অন্য জিনিস। কিন্তু প্রধানত রাজনীতিতে যখন একটা আদর্শহীনতা থাকে, রাজনীতিতে যখন এইটাকে ব্যবহার করে অর্থ, বৃত্ত, বৈভব এটাই যখন থাকে, যখন পুরো রাজনীতিটা ওই যে একটু আগে যেটা বললাম যে অর্থবিত্তর উপরে দণ্ডায়মান হয়, তার থেকে এই দলের ছাত্র সংগঠনগুলো বাইরে থাকতে পারে না। আমরা তার পরিণতি দেখছি। একেবারে আমি পুরনো কথা বাদ দিয়ে সহজে যে বলি, হ্যাঁ ছাত্রলীগের তো একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমরা ছাত্র ইউনিয়ন করতাম, অনেক প্রশ্নে একসাথে করেছি। ছাত্র দলেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্রের আন্দোলন আমরা সর্বদলীয় ছাত্রকে করেছি। সে সময়টা অন্য, কিন্তু পরবর্তীতে যেটা ঘটে গেছে সাধারণভাবে দেখবেন, এরপর একটা সময় আসলে কি জানেন যে এই বড় দলগুলো এই দুই সংগঠনকে তারা ব্যবহার করেছে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে। এটা একটা পর্যায়ে ছিল। সেই সময় পর্যন্ত ব্যালেন্স ছিল। আপনি যদি একটু পেছনে ফেরেন, আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, দেখবেন ইতিহাস বলে তখনও ক্ষমতার ভাগাভাগি ছিল 60-40। যে যখন ক্ষমতায় আছে সে তখন স্থানীয় ভাগাভাগিতে 60 পাইতো, পরে পাইতো 40। কিন্তু পরিস্থিতির অবনতিটা এমন জায়গায় চলে এসেছে, ছাত্র আন্দোলনের মধ্যে নাই, ছাত্র রাজনীতির ধারাও নাই, আছে হচ্ছে এই আদর্শহীন ক্ষমতা কেন্দ্রিক ধারার মধ্যে এরা। তখন চলে গেছে কে কাকে হচ্ছে নিশ্চিহ্ন করে দেবে, একটা পর্যায়ে সেটা ছিল। আমি আরেকটু কথা বলে চলে সেই যাই। কারণে কি এরকম যে মানে আমি আজকে শিরোনাম যেমন নির্ধারণ করেছিলাম, পরে আলোচনা ছাত্রলীগকেও মানে আবার তারা এত সর্বত্র বিরাজমান দেখে তাদেরকে যুক্ত না করে পারলাম না, কিন্তু ছাত্রদল কোথায়? আমি মানে আসছি। মানে সেই প্রশ্নের উত্তর আসলে কিন্তু এখানেই না। আমি উত্তর দিচ্ছি যে এই জায়গাটা হচ্ছে তাহলে ওই জায়গায় ছিল, কিন্তু পরবর্তীতে দেখবেন যে একজন আরেকজন 60-40 কেন, আমি তো পারলে পুরোটাই নিয়ে নিতে পারি যদি ওকে একেবারে সরিয়ে দিতে পারি। তাহলে ক্ষমতায় যারা থাকলো তখন চলে আসলো যে আগে যেটা ভাগ বটারা দিতাম সে ঠিক না, আমি 100% ভোগ করি, সরিয়ে দিই। আপনি একটু খেয়াল করে দেখবেন যখন একছত্র হয়ে যায় তখন সে কি করলো, এখনকার আদর্শহীনতা এরকম চলে গেল, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ক্লোহ, এই যে কে কোনটা ভাগ বটারা করে নেবে। তাহলে আপনি এই ধারাবাহিকতা আসলে এই জায়গাটায় চলে আসে, আপনি এই জায়গাটায় আসলে আপনি মিলিয়ে দেখেন যে দলের কথা বলছেন ছাত্র দল। আমাকে যদি বলেন, আমি দেখি তাদের দীর্ঘদিন তাদের ঘোষণাপত্র পড়ে দেখেন, আমরাও ছাত্র আন্দোলন করেছি, এটা জানি। এইখানে কি ছাত্রদের জন্য কি কাজ করবে, কি বলা আছে? ছাত্র দলের গঠনতন্ত্র নাই, যেটা আছে না অনলাইনে একটা পাওয়া যায়। আচ্ছা, এটাও আজকে পড়ছিলাম যে আমি যেটা জানি অনলাইনে গেলে পাওয়া যায়। আমি আশা রাখি আজকে অনলাইনে দেখেছি 2014 এর হিসাবটা যেটা দিচ্ছে, বিশেষ করে গঠনতন্ত্রের যেটা আমি দেখলাম, না থাকলে আমি অনলাইনে দেখেছি, আমার কাছে যেটা আমি দেখলাম সেখানে কি বাংলাদেশে জাতীয়তাবাদ
বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং আরো কতগুলো কথা আছে, যেটার সাথে আমি দেখি ওদের কেউ জানেও না, এটার মধ্যেও নাই। তারা আছে হচ্ছে ওই যে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কিভাবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে, কিন্তু এখন সেটাও নাই। নাই মানে কি, সেটা তো ফানুস হয়ে গেছে, আগের মতো সেই তেজ নাই। বা ওই দলটাও এরকম কোনো আদর্শের জায়গায় নিয়ে যেতে হবে। আমি একটা সহজে বলে দিই, ছাত্র দলের একটা সময় কি ছিল, তাদের যদি কিছুটা পজিটিভ ভূমিকা কখনো থেকে থাকে, আমি বলবো আমাদের সময় দেখেছি জামাত শিবির বিরোধী আন্দোলন, এটাই তো ছিল। এটা যেই অস্বীকার করুক না কেন, আমি অন্ততপক্ষে বলবো এটা অবশ্যই তাদের ছিল। কিন্তু এখন যখন বিএনপি জামাতকে কেন্দ্র করে তার রাজনীতিটা করে, যতটুকু তার লেখা আছে ততটুকু কিন্তু দায়িত্বের মধ্যে তারা থাকে না। যখন উপরই রাজনীতিতে দেখে যে যত কথাই বলুক না কেন বিএনপি, সে যে আদর্শেরই হোক, ওই আদর্শের ধারায় তারা নেই, যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া অন্যান্য কাজ করে, তখন সে তো আর জীবন দিয়ে ওই ভূমিকা পালন করবে না। সুতরাং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন দেখবেন ক্ষমতার মোহের উপরের জায়গায় আসে, তখন দেখবেন একেবারে রাস্তাঘাটে চলে আসবে। পরিস্থিতিটা এরকম। আর যে ছাত্রলীগ নিয়ে কি আপনি একটু ভাবতে চাচ্ছেন যে তার যে 2008 থেকে যেটা আপনি পরিষ্কার ভাষায় বলা যায়, ওই দলেরও গঠনতন্ত্রে বা ঘোষণাপত্রে যা যা লেখা আছে, অনেক ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু কোনো চর্চা আপনি দেখেছেন? কোনো ছাত্র আন্দোলনের কোনো ভূমিকায় তাদের দেখছেন? ছাত্র ইস্যু নিয়ে কোনো ভূমিকায় দেখছেন? ওইটা নাই। বরঞ্চ ক্ষমতায় থেকে কিভাবে অর্থ বৈভব এগুলো করা যায়, মূল দলের যে আদর্শহীনের ধারা যেটা চলে গেছে, ওই ধারার সাথে একাত্ম থেকে নিজেরা ভবিষ্যতে ওই জাতীয় রাজনীতিতে কিভাবে ডমিনেট করা যায়, ওই চিন্তাটাই থাকে। সুতরাং আমি বলবো রাজনীতির আদর্শহীনতার এই যে দলগুলো নিয়ে আলোচনা করছে, এর উপরি দল বড় দলগুলোর ওই ধারাটাই আজকে তার ছাত্র সংগঠনকেও মাজা ভেঙে দিচ্ছে, যেটা পুরো ছাত্র আন্দোলন এবং ছাত্র সমাজের ক্ষেত্রে রাজনীতির আদর্শহীনতার অভিযোগ আসলো সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া দুজনের কাছ থেকে, সেটি একটি সমস্যা কিনা? আর আরেকটি প্রসঙ্গ আপনি তুলছিলেন যে ছাত্র সংসদ নির্বাচন নাই, কাজেই কোনো অ্যাম্বিশন নাই, কোনো লক্ষ্য নিয়ে এগোতে পারছে না ছাত্র নেতারা, কিন্তু সেদিকে আবার কমিটিতে সংখ্যা বাড়ছে, আপনি তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে ছাত্র সংসদ নির্বাচনে যেমন এই কমিটিতে ঢোকার জন্য তো আসলে কোনো কাজ করে প্রমাণ করে ঢুকতে হচ্ছে না, এটাও তো একেবারে শীর্ষ পর্যায়ের মনোনয়ন নির্ভর হয়ে পড়েছে। আচ্ছা, এটা আমি প্রথমে একটু বলে নিই যে সুভাষ সিংহ রায়ের ছাত্রলীগের ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। প্রত্যেকটা জিনিসের গঠন এবং সৃষ্টি সবসময় একটা ঐতিহাসিক পটভূমিকার ভিত্তিতে হয়ে থাকে না। তারপরে যেটুকু বলেছে, কিন্তু পরবর্তী পর্যায়ের সেই ইতিহাসকে ধারণ করছে কিনা, ইতিহাস মাফিক চলছে কিনা, ইতিহাসকে দর্শন হিসেবে নিচ্ছে কিনা, সেটা কিন্তু একটা বিশাল বিষয়। আপনি প্রথমে যেটা বলেছেন যে টেন্ডারবাজি থেকে, ছিনতাই থেকে, প্রিন্সিপালকে মারা থেকে, নকল করা থেকে, পরীক্ষার ভর্তি বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর সাথে ছাত্রলীগ শিরোনামে আছে। এরকম দিন আপনাদেরও গেছে, আমাদেরও গেছে, ঠিক আছে, আমি তো ক্ষমতার কথাই বলেছি, এটা আমি অস্বীকার করিনি, ঠিক আছে। কারণ কিছু কিছু ব্যাপারে দেশ জাতি রাষ্ট্র নিয়ে ভাবতে গেলে কিছু নিরপেক্ষ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এটা শুধু আমি আমার সংকীর্ণতা নিয়ে থাকলে আসল জায়গা তো আমি উপস্থাপন হতে পারলাম না, সমস্যাটা সমাধান এবং সমস্যাটা কি নির্ধারণও কিন্তু করতে পারলাম না। তো উনি অনেক সংকীর্ণতার পরিচয় দিলেন যে 300 বিএনপি যখন ছাত্র দল করতো তখন 300 গুলির আওয়াজ পাওয়া যেত, কিন্তু এটা ওনার গাতার্থে আমি বলতে চাই যে 300 গুলির আওয়াজ পাওয়া যেত আপনি বলছেন, তাহলে ছাত্রলীগ তো অবস্থান করছিল ক্যাম্পাসে, কিন্তু এখন কি আপনারা ছাত্র দলকে ক্যাম্পাসে অবস্থান করতে দিচ্ছেন না? উভয় দল মারামারি করছে, গোলাগুলি করছে ক্যাম্পাসের ভিতরেই, ক্যাম্পাস কেন্দ্রিক। কিন্তু এখন তো ছাত্র দলকে ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হয় না, মিছিল করতে গেলে তারা দেয়া হচ্ছে, মারতে হচ্ছে, পিটতে হচ্ছে। চাচ্ছিলেন যে কাদের ঢুকতে দেওয়া না, তারপরে আমি একটা কথা বলি, তারপরে উনি আরেকটা কথা বললেন যে ছাত্রলীগ কোথায়, ছাত্রদল থাকবে না কেন? ছাত্রলীগের ভিতরেই তো ছাত্রদল আছে। তো ছাত্রলীগ যদি ছাত্র দল দিয়ে গঠিত হয়, তাহলে ছাত্রলীগের অস্তিত্ব তো বিপন্ন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, ছাত্রলীগ বলেই আসলে কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, উনি যে তালিকা চেয়েছেন, টক শোয়ে বসে এরকম তালিকা সবাই চায়, কিন্তু তালিকা নিয়ে বাস্তবায়ন করাটা খুবই দুরূহ ব্যাপার। কারণ ইতিপূর্বেও দেখা গেছে অনেক বিষয় নিয়েই ক্ষমতা ছাড়া যেহেতু ছাত্র সংগঠন করে লাভ নেই, কাজে সবাই এখন ছাত্রলীগ করতে চাইছে। লাভের ব্যাপার না, আমি হলের সিট পেতে আমার ছাত্রলীগ করলে সুবিধা, আমার বিশ্ববিদ্যালয়ে নিরাপদ থাকার জন্য ছাত্রলীগ করলে সুবিধা, আমি ছাত্র দল করতে যাব কেন? আমরা বুঝতাম না। আমরা যখন 80 দশকে রাজনীতি করেছি তখন আমরা কি বলেছি যে হলে হলে সাবসিডি বাড়াতে হবে, পর্যাপ্ত লাইব্রেরিতে বই দিতে হবে, আবাসিক সমস্যার সমাধান করতে হবে, তারপরে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। ওখানে ক্ষমতায় না থাকলেও আপনি ভিপি হয়ে যেতে পেরেছেন আপনার হলে, কারণ হ্যাঁ,
তারপরে আমি বলেছি যে যানবাহনের জন্য আমার বাসের সংখ্যা বাড়াতে হবে, তখন যেই গেছে তাকেই আমরা ধরছি যে আমাদের হল সমস্যার সমাধান করেন, বাস দেন, লাইব্রেরিতে বই দেন, সাবসিডি দেন। ছাত্রদের রাজনীতি তো এইটা, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য। তারপর ধরেন মিনি পার্লামেন্ট, বাজেট করব, আমি ভিপি হব, জিএস হব, ওই পার্লামেন্ট রাষ্ট্রের যখন আমি যাব, প্রতিনিধি হব, এমপি হব, ওই যে শিক্ষাটা আমার, ওই শিক্ষাটা তো তখন রাষ্ট্রে কাজে লাগতেছে। কিন্তু এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে আওয়ামী লীগই বলেন আর ছাত্র দলই বলেন আর যে দলই বলেন, এইখানে সত্যিকার অর্থে নেতার যে প্রতিযোগিতা এবং পোস্টে যাওয়ার জন্য যে কম্পিটিশন, যে ইতিবাচক ছাত্র সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্মের যে দক্ষতা, আসলে ব্যক্তিগতভাবে বাস্তবিক অর্থে কোথাও কিন্তু নাই। এগুলো স্ট্যান্ডবাজি করা যাবে, গলাবাজি করা যাবে যে ওর দল খারাপ আমার দল ভালো, এটা ছাত্রলীগেও নাই, আমাদের এখানেও নাই। আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে যে মিছিল, মিটিং, প্রতিবাদ সবকিছু করা বন্ধ। উনি হয়তো বলবেন যে আপনি এর সাথে যে আন্দোলন করছেন, গুলিকে ভয় পান না, তখন তো আগে গেছেন, এখন করেন না কেন? এখন মানুষ বুঝতে শিখছে। আপনি যদি শুধু বলেন পরিস্থিতির দোষ, মানে আমি একটা বিরতির পর আপনার কাছে আসবো, সুভাষ সিংহ রায়ের কাছে যাব, তারপরে আবার আসবো আপনার কাছে, যে মানে শুধুই কি তাই কি আপনার অগোছালো কমিটি, আপনার ছাত্রদল আপনি গঠন করবেন বয়স্ক, বিবাহিত, ব্যবসায়ী লোক দিয়ে, বিভিন্ন লবি গ্রুপের মতামত নিয়ে, তাহলে তারা মিছিল মিটিং এ যাবেন কেন? রুহিন হোসেন প্রিন্সও তো সেই প্রশ্ন তুলেছেন। দর্শক, এই প্রশ্নেরও একটা সমাধান দরকার। থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। সুভাষ সিংহ রায়, রুহিন হোসেন প্রিন্সও বলেছেন যে আগে যেমন ক্ষমতায় থাকা না থাকায় 60% কোনো ক্যাম্পাসে বা কোনো অংশীদারিত্বে 60%, 40% ভাগ হতো, এখন 100%ই ক্ষমতা থাকা দলের ছাত্র সংগঠন নিয়ে নিচ্ছে। একই কথা বলছেন আসিফা আশরাফি পাপিয়া, তিনি বলছেন যে এখন আর ক্যাম্পাসে থাকতেই পারছেন না ছাত্র দলের নেতাকর্মীরা। আমি যদি সেটার সঙ্গে যুক্ত করি যে সেটা কি একটা কারণ যে কারণে আপনার সন্দেহ হয় যে আসলে মানে সবাই ছাত্রলীগ হয়ে গেছে, মানে যারা অপরাধ করছে তারা বিএনপি, জামাত, মানে আপনি যা দিয়ে শুরু করেছিলেন এই ব্যাখ্যা আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছ থেকেও শুনি। আমার আমাকে যারা পছন্দ করে তারা প্রায় আমাকে পরামর্শ দেন আমি যেন কোনো আক্রমণাত্মক কথা কখনো না বলি। পাপিয়াপা যেভাবে বলেছেন তার উত্তর দিতে গেলে আক্রমণাত্মক কথা এসে যায়, কিন্তু আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আমি চেষ্টা করবো মাঝ পথে চলার। আর একটা সহজ পথ হচ্ছে প্রিন্স ভাইয়ের দিকে একটু আমার জায়গাটা ঘোরানো। সেই প্রসঙ্গে উনি আমাদের শিরোনাম কোথায় ছাত্রদল, আমি যদি এখন প্রশ্ন করি কোথায় ছাত্র ইউনিয়ন, ঠিক আপনি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্র ইউনিয়নের একটা গৌরব উজ্জ্বল ঐতিহ্য আছে। বিশেষ করে 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটা অনেক বড় জায়গায় তারা গিয়েছিলেন। সেই জায়গায় ছাত্র ইউনিয়ন এখন কোথায়? সিপিবি ক্ষমতায় আসে না, না, ক্ষমতার সাথে ছাত্র সংগঠনের ওই সম্পর্ক। আমরা তো ছাত্র রাজনীতি করেছি, ক্ষমতার সাথে সম্পর্কিত না। আমি তো ক্ষমতার সময় ছাত্র নেতা ছিলাম না, স্বাভাবিক কারণে এই কথাগুলো আমি বলতেই পারি। আর আরেকটা বিষয় বলা হয় যে ছাত্র রাজনীতির যে ব্যাপারটি, ছাত্র রাজনীতির নিয়ে সমালোচনা, বিশেষ করে ছাত্রলীগ নিয়ে যখন সমালোচনা হয়, ঠিক তার যারা নেতা, অনেক বড় নেতা ছিলেন 60-এর দশকে, তারা কিন্তু প্রায় বলতেন এই ছাত্রলীগের বকে যাওয়া ছেলে দিয়ে এদের দিয়ে কিছু হবে না। অথচ এই ছেলেগুলোই 69-এ গণ আন্দোলন করেছে, 70-এর নির্বাচনের লড়াই করেছে, 71-এর মুক্তিযুদ্ধে এই দামাল ছেলেরা নেমেছে। সবসময় কিন্তু এই সমালোচনার জায়গাটা ছাত্রলীগ ছিল, কারণ ছাত্রলীগ কার্যকরী ছিল সবসময়। আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়লা বৈশাখের এই অনুষ্ঠানে ছাত্রলীগ হেনস্থা করেছে, এই চেষ্টা তো সকলে মিলে করেছে যে কোনোভাবে ছাত্রলীগকে সাথে সংযুক্ত করা, কই পারেনি তো। এই যে সবচেয়ে বড় দুঃখজনক যে ঘটনাটি 2008-এ যদি আসি, 2008 থেকে যদি আসি, হ্যাঁ 2008-এর পরেই বলছি আমি। এবং এই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর যখন বলা হয়েছিল যে অনেক বড় বড় বাঘা বাঘা বক্তা কেন বলেছিলেন, শুধু পাপিয়াপার মতন না, অনেকেই বাঘা বাঘা বক্তা আছেন যারা নিরপেক্ষতার কথা বলেন, তারা বলেছিলেন এই বিশ্বজিৎ হত্যার বিচার হবে না, হবে না, হবে না, এইভাবে বলেছিল। হ্যাঁ, আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন এরা ছাত্রলীগ না না না, মানে তো ছাত্রলীগ মানে হ্যাঁ স্বীকার করে তো মানে বিচার হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর এ কে আজাদ চৌধুরী যখন ভাইস চ্যান্সেলর, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্স ভাই যদি মানে উচ্চারণটা যদি জায়গায় করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 250 ছেলে ছাত্রলীগের থেকে ছাত্রত্ব বহিষ্কার হয়েছিল। এই প্রক্রিয়া মধ্যে গেছে। আপনি আর একটা বিষয় হচ্ছে যে আজকে রাজনীতির যে প্রেক্ষাপটগুলো, ছাত্রলীগের রাজনীতির সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি? আদর্শের সম্পর্ক। যেমন ছাত্রদলের সাথে বিএনপির সম্পর্ক সরাসরি অঙ্গ সংগঠন, ছাত্রলীগ অঙ্গ সংগঠন না।
সহযোগী সংগঠন। আর আপনার নিশ্চয়ই মনে আছে যে 2008 সালে ক্ষমতায় আসার পর যখন এই যে শিরোনামে আসা শুরু হলো ছাত্রলীগ বিভিন্ন কুকীর্তির কারণে, তখন শেখ হাসিনা তো একরকমের ডিজোন করলেন ছাত্রলীগকে। মানে তিনি সাংগঠনিক নেতৃত্ব থেকে বললেন যে আমার সাথে কোনো সম্পর্ক নাই। তো এখন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা আপনি কি? একটা জিনিস বলেন যে আপনি যদি একটু অনুসন্ধানী প্রতিবেদন করে যদি ছাপে, সবাই তো এই কথাগুলো লিখতে খুব সহজ, তো আর কষ্ট করতে হয় না, ডেস্কে বসে লেখা যায় ছাত্রলীগের গুন্ডামি, ছাত্রলীগের বান্ডামি লেখা যায়। আপনি অনুসন্ধানী প্রতিবেদন করেন গত 5, 6, 7 বছরে যারা ক ইউনিটে ভর্তি পরীক্ষায়, খ ইউনিটে ভর্তি পরীক্ষা, গ ইউনিটে ভর্তি পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে এসেছে, তাদের মধ্যে কতজন ছাত্রলীগ করে আসা ছেলে হয়েছে? অসংখ্য মেধাবী ছেলে আমার তো ছাত্রলীগ করে। প্রশ্নই সেটা যে এবং এই ছাত্রলীগ ছাত্রলীগ যখন ছাড়া তো আর কোনো অপশন নাই এখন। মানে সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া তো সেটা বলছেন আপনি যে আপনি অপশন এই যে করেন, যেই আমি আবারও বলি আপনাকে, যারা একেবারে বিত্তহীন ঘরের সন্তান, গত 8 বছরের রেজাল্ট আপনি সার্চ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে ছাত্রদল, এখন আমরা যদি ছাত্রদল কোথায় আসি, আপনি আজ তাই বিশ্লেষণ করুন। আমরা আরো কয়েকদিন ছাত্রলীগ নিয়ে কথা বলেছি যে ছাত্রদল কোথায়, ছাত্রদল কোথায় গেল? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোথায় সেটা তো পাপিয়া বলবে না। আমি তা আপনি বলতে যদি পারবো। বলেন আপনার আমি যদি বিশ্লেষণ বলি, কি, এরকম একটি ছাত্রদলের- মানে আপনার- বড় ছাত্র সংগঠন আমি তো তারা একটা প্রশ্ন পড়লাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 বারের সিনেট অধিবেশনে সিনেট বক্তা হিসেবে আমি 10 বার উল্লেখ করেছি যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্টের বলতে হবে যে 50 জন ছাত্রছাত্রী, এর মধ্যে 4 জন ছেলে ছাত্র দলের সাথে সংযুক্ত বলে তারা ক্লাস করতে পারে না, আমাকে বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পরিস্থিতি নাই, কিন্তু পত্রপত্রিকায়, গণমাধ্যমে কোনো কোনো জায়গায় এই কথাগুলো গণমাধ্যমে আসে। আমার কাছে এইটাই সংখ্যা, একেবারে দুধের মোহর হয়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচন করছে না কেন আওয়ামী লীগ? মানে সবাই ছাত্রলীগ, প্রত্যেকে মানে মেধাবী ছেলে পেলে থেকে শুরু করে সবাই ছাত্রলীগ করছে, তো এতে তো সুসময় ছাত্র সংসদ নির্বাচন আপনি করবার আমার জন্য। ব্যক্তিগত দুঃখের জায়গায় আঘাত করলেন। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, আমি ডাকসুর ভিপিজিএস হব। আমি 2বার নমিনেশন পেয়েছি, এবং যেবার এটা এখন প্রিন্স ভাই এই কথাটা বলবে না, খোলসা করে এগুলো বলবে না। আপনাদের সময় অন্তত হল কমিটিতে না, না, নির্বাচন হল কমিটি হতো না, না? না, ডাকসুর ডাকসুর হওয়া রাখছে। না। আমি তো দুইবার ডাকসুর নমিনেশন পেয়েছি। আচ্ছা। এবং আমার জীবনের স্বপ্নই ছিল এটা, যে আমি জাতীয় রাজনীতি কি করব না করব সেটা তো আমি ভাবতে পারি না, আমি ভাবি নাই। আমার যে লক্ষ্য ছিল যে সরাসরি ভোটে নির্বাচিত একজন ভিপিজিএস। কিন্তু শুধু ডাকসু না, মানে হলে কোথাও কেন কোনো সরাসরি ভোটের আমি বলি ব্যাপার আপনাকে, থাকলো না? সেই যখন শুরু হলো, এবং দুর্ভাগ্যজনকভাবে আমার দুঃখের জায়গাটা আপনি হাত দিয়েছেন, আমার দীর্ঘশ্বাসের জায়গায় হাত দিয়েছেন। যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা হলো, সেদিন সর্বদলের, সমস্ত দলের যারা একটু বয়স্ক ছাত্র নেতা, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে হাকিম চত্বর থেকে একটা মিছিল বের করলো। কি অদ্ভুত! এবং এগুলো নিয়ে কিন্তু কখনো আলোচনা হয় না, যে নির্বাচন না পরীক্ষা, পরীক্ষা পরীক্ষা, আর শুধু মুহুর্মুহু গুলি। তখন মনিরুজ্জামান সে মিয়া কোন ভাইস সালের চ্যান্সেলর, কথা? 92 সালে। আচ্ছা। তখন মনিরুজ্জামান মিয়া ভাইস চ্যান্সেলর, তিনি তার বাংলো থেকে বেরিয়ে এসে হ্যান্ড মাইক দিয়ে বলল যে আমি আমার জীবনে আমি কখনো শুনি নাই যে পরীক্ষার দাবিতে এরকম তাপধ্বনি হয়। বুঝছেন? অতএব আপনারা যখন এতই আপনাদের পরীক্ষা দেওয়ার আগ্রহী, অতএব পরীক্ষায় হবে, নির্বাচন হবে না। ওই যে নির্বাচন বন্ধ হলো, আর নির্বাচন হয়নি। কিন্তু এখানে মানে 8 বছরে আওয়ামী লীগ কেন করছে না? মানে বলতে হবে। ছাত্রলীগেরও আপনি বলছেন এমন সুসময় যাচ্ছে, আওয়ামী লীগ কেন করছে না? আপনার আপনি বিশ্লেষণ যেমন কি? এই যে আমি তো বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্ররা সব ছাত্রলীগ করে সব সময়। তারপরে হচ্ছে না কেন ছাত্র সংসদ এই যে নির্বাচন? ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল বাহাদুর ব্যাপারী, আমার কথা আমি বললাম, আমার অনুজ প্রতিম, তিনি ফার্মেসির যে ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন, পরবর্তীতে আইবিএ থেকে এমবিএ তে খুব দক্ষতার সাথে পরিচয় দিয়েছেন। অসংখ্য মেধাবী ছাত্রলীগ করে। নিশ্চয়ই। রুহিন হোসেন প্রিন্স, আপনার ব্যাখ্যা আমি যে শুনতে বলি যে- চাই। মানে যে কেন ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে না? মানে এখন তো সবাই ছাত্রলীগ, সর্বত্র ছাত্রলীগের জয় জয়কার। আওয়ামী লীগ 8 বছর ধরে ক্ষমতায়, মানে ক্ষমতায়ও সুপ্রতিষ্ঠিত। না, আমি ছাত্র সংসদ নির্বাচনের কথার আগে দু একটা কথা বলি। আপনার অনেক আলোচনা অনেকগুলো আসছে, তো একটা হচ্ছে দেখেন, ভেরি ইন্টারেস্টিং, যদি আপনি অন্য জায়গায় দেখেন যে পদের কথা আপনি বলছিলেন, এখন তো পদ, আগে তো আন্দোলন সংগ্রাম করে আসতে, নেতা হয়ে আসতে হতো। সেই আন্দোলনটা যদি বলেন, খুব সরলীকরণ করে বললে, একটা ছিল ছাত্র সমস্যা নিয়ে আন্দোলন, যার জন্য কিন্তু কখনো আমরা ছাত্র রাজনীতি বলতাম না, ছাত্র আন্দোলন বলতাম। তা সেটা একটা ছিল। আরেকটা ছিল বিভিন্ন সময়ে গণতন্ত্রের আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, অসাম্প্রদায়িকতার আন্দোলন, মুক্তিযুদ্ধের আমি পরের কথা বলছি। এই জায়গার মধ্য দিয়ে নেতা হয়ে চলে আসতো। এখন নেতা হতে গেলে কি, বিলবোর্ড গাছ নেতা বানায়, বড় বড় বিলবোর্ড সাইনবোর্ড দেয়, আর নেতা হয় কি ওই বিলবোর্ড যেমন, আর নেতার বোর্ড, নেতার পকেটের বোর্ড, বুকের বোর্ড, টাকার প্যাকেটের বোর্ড, এই দিয়েই তো নেতা হয়। এবং এই পদটা ব্যবহৃত হচ্ছে কোথায়?
পদটা আপনি হিসাব করেন একজনের পদ দরকার কি? আপনি যখন বড় করে একটা সাইনবোর্ড এক জায়গায়, যে যখন ক্ষমতা, আগেও বিএনপি যখন ছিল তাই এখন আওয়ামী লীগ থেকে, ওই পদটা ব্যবহৃত হয়, ওই অঞ্চলের রাজত্ব আমার, আচ্ছা, যা আপনি করবো একটা জানো একটা আমার। করে বলেন, আসি সবাই আসছি একসাথে করেন না। আসছি না, আমি বলছি কি, ধারাটা বলছি আমি, যে 19-20 আছে, 19-20 আছে, ছাত্র 19-20 এক আছে, ধারা না। এখন এটা আরো খারাপ দিকে গেছে। এই ধারাটা সেটাও আপনি যে পদের জায়গাটা এইভাবেই কিন্তু এখন পদ এটা হচ্ছে। এখন আপনি আরেকটা শেষে আরেকটা পয়েন্ট আগে বলে নিই। মানে সংসদে তাহলে আমি আপনারা যারা আসছি, মানে আসছি। আপনারা যারা ধরেন আদর্শের আমি আসছি, রাজনীতি সেই করে, উত্তর এখনই বলছি। হ্যাঁ, যেই হ্যাঁ, সেটা তাদের কোথায়, কি তাই তো? হবে? হ্যাঁ, আমি আসছি, আমি মানে দ্বিতীয় সাধারণ পয়েন্ট, আমার ছাত্রদেরও তিনটা তার পয়েন্ট মানে আমি বলছি। পদের কয়টা কোনো ইউনিয়নের প্রভাব কমিটি নেই। আছে? আমি বলেন, তিনটা বলেন, পয়েন্ট বলেন। বলছি। কয়টা প্রথমে এটা ইউনিয়নের একটা কমিটি পদের আছে? নিয়ে বললাম যে এখনকার পদটা ব্যবহৃত হচ্ছে কথা দেখেন। এবার দ্বিতীয় কোশ্চেন, সুভাষ যেটা তুলছেন, আপনিও বলছেন, এটা বলেই আমি যাই সংসদে, এই ছাত্র সংসদ প্রশ্ন। হ্যাঁ, আমার যদি বলেন, আমি খুব খুশি হবে একদিন আপনারা এই শিরোনাম নিয়ে প্রোগ্রাম করেন, কোথায় ছাত্র ইউনিয়ন, এবং আমরা সমালোচনা শুনতে চাই, এবং ছাত্র ইউনিয়নের আমি কি করেছি ত্রুটি কিছুদিন বিচ্যুতি আগে, বলতে চাই। কোথায় বাম দল, আমি- সেটা আমি- নিয়েও আমি- করেছি। হ্যাঁ, জি, সেদিন বাম ছিলাম না, এই কারণে হয়তো কথা জি। সরাসরি বলতে পারিনি। এখন ব্যাপারটা হচ্ছে, আমাকে যদি বলেন ছাত্র ইউনিয়ন এখন তো আমি বলি যে কোথায় নাই, হয়তো আগের মতো অত দৃশ্যমান অত না। কারণটা কি? আপনি পুরো রাজনীতির, আমি যেটা আদর্শহীন ধারার কথা বলেছি, সেইটা যখন চলে যাচ্ছে, আপনি আগে একটু কল্পনা করুন তো, মুক্তিযুদ্ধের আগে বা পরেও আপনি 100 জন ছেলে মেয়ের মধ্যে তাদের টিকে থাকার জন্য নীতি নৈতিকতা দিয়ে যে কয়টা ছেলে মেয়ে থাকতো, এখন কি পরিমাণ আছে? আপনি কথা তুললেন, আজকে হলে সিট পেতে হলে, বিভিন্ন জায়গায় যেতে গেলে কোনো বিকল্প আছে? যারা যখন ক্ষমতায় তাদের সাথে না থেকে, এবং কখনো অন্য দল করলে, আপনি যতই আদর্শিক দল হোক, আদর্শের কথা বললে সেইখানে একটা প্রেশার হয়, সে কম বেশি অন্য জায়গায় আছে। তারপরও এত সবের পর আপনি দেখেন, বাংলাদেশের যতটুকু আদর্শের ধারা টিকে আছে, ছাত্র ইউনিয়ন এবং বাম ধারাই কিন্তু টিকিয়ে রেখেছে। মানে সেই এই জায়গায় কারণে আপনি আশাবাদ আমি- দেখতে পান। না, আমি আসবো আরেকটা, আপনার কাছে আপনার ছাত্র ওই সংসদের সংসদের প্রসঙ্গ কথাটা বলি। নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করতে চাই। আমি একটু আসি আপনার কাছে ছাত্রদল কোথায় এর প্রসঙ্গে। একটা মানে সংবাদ মাধ্যমে যা বলছেন, মানে সুভাষ সিংহ রায় বলছিলেন যে সবই ডেস্কে বসেই লিখে ফেলা যায়। সংবাদ মাধ্যমের খবর হচ্ছে ছাত্রদলের কমিটিগুলো গঠনের ক্ষেত্রে মানে 2014 সালে যে কমিটি হয়েছে, সেটাও তো অক্টোবরে মেয়াদ শেষ হলো। এই কমিটিগুলো গঠনের ক্ষেত্রে একেবারে শীর্ষ নেতৃত্ব যাদের বসিয়ে দেবেন, এবং কিছু ভাইয়া গ্রুপ আছে, এমনকি লন্ডন থেকে পর্যন্ত আসে। তো এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি দেখলাম 96-97, মানে আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি 10 বছর হয়ে গেছে। তো সেই মানে আমারও ধরুন আরো 2-3 বছরের বড়রাও এখনো, মানে আমি কল্পনাও করতে পারি না, তারাও ছাত্র দলের কমিটিতে একেবারে শীর্ষ পর্যায়ে আছে, তারাই মূলত আছেন। তো এদের দিয়ে ছাত্র সংগঠন কি করে হবে? এখানে ব্যাপার হচ্ছে কি, যে ছাত্রদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, ছাত্রদের রাজনীতি করা মাঠ কোনটা? ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান। তো শিক্ষা প্রতিষ্ঠানে যখন রাজনীতি তারা করতে পারছে না, ক্ষমতাসীন দলের স্বৈরাচারী কায়দায় হোক, তাদের একচেটিয়া আধিপত্যের কারণেই হোক, তাদের প্রশাসনিক সাহায্য সহযোগিতার কারণেই হোক, যখন রাজনীতি করার কোনো প্রকার বিন্দুমাত্র সুযোগ যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে না, তখন ছাত্র দলকে তো আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পাবেন না, ওকে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেই আপনাকে পেতে হবে, প্রথম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক বিকলাঙ্গ যে পরিবেশ, এই পরিবেশের কারণে আপনার ওইখানে তো রাজনীতির কোনো দলই নেই, সত্যিকার অর্থে কোনো দলই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের মেয়েরা ছেলেরা যেমন যে কোনো পরিবেশই হোক, তারা একটা ছোটখাটো মিছিল বাহির করে, কিন্তু তাদেরকেও তো বিশ্ববিদ্যালয় করতে দেওয়া হয় না, বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি, একচাটিয়া যে আধিপত্যের ব্যাপারটা, এই কারণে ওখানে ছাত্রদল নেই। আর ডাউস কমিটির কথা যেটা বলছেন, যে স্বাভাবিক কারণে আপনি ছাত্র নিয়ে কমিটি করার তো সুযোগই নেই। যে ছাত্ররা, মানে কোনো ছাত্রদের মধ্যে আর ছাত্র দল নেই, ছাত্রদের ভিতরে ছাত্র দলও নেই, ছাত্রদের ভিতরে ছাত্র লীগও নেই। ছাত্রলীগের কমিটি সব দেখবেন ডাবল কোর্সে ভর্তি। ওই জাকির কারণ বাজারে মেয়র নির্বাচনে বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করছিল, ওই জাকিরকে দেখেন প্রমোশন দিয়ে পোস্ট দিয়ে দিয়েছে। এই তো হচ্ছে মানদণ্ড পদ দেওয়ার, পদ বরাদ্দের। তো এই তো হচ্ছে এখানে ব্যাপার। এখন আজকে ছাত্রদল নিয়ে যেমন আলোচনা হচ্ছে যে কোথায় ছাত্রদল, মাঠে নাই, ঘাটে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে নাই। এখন মাঠে ঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও তো আপনি দাঁড়াতে দেন না। এখন তাহলে তো পুলিশের সাথে আপনি বলছিলেন যে একটু নিরপেক্ষভাবেও বিশ্লেষণ করতে হবে। আপনি কি মনে করেন যে দলের ভেতর যদি অন্তত কাজ করে, আত্মত্যাগ করে, মানে আছে না যে এক রকমের ওই যে রাজনৈতিক ত্যাগ স্বীকার করে, রাজনীতির বিভিন্ন বাধা অতিক্রম করে আসাদের, পরীক্ষিতদের, মানে এইসব শব্দগুলো তো সবসময় আমরা বলি আর লিখি, তাদেরই কমিটিতে জায়গা হবে, এমন যদি কোনো মানদণ্ড অন্তত দলের ভেতরে থাকতো কমিটি গঠনের ক্ষেত্রে, এটাই কিন্তু সেটাও নিয়ম তো একটা কম্পিটিশন। না, এটাও একটা নিয়ম। কম্পিটিশনটা আপনি করবেন কি করে? আপনার কম্পিটিশন তো হয়তো শিক্ষা প্রতিষ্ঠানই। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি করা হবে কোন ছেলেটাকে নিয়ে? যেই ছেলেটা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে মাথা ফাটিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে,
তাকেই তো আমি ছাত্রলীগ ছাত্র বিএনপির দলের প্রেসিডেন্ট দ্বিতীয় করব। শীর্ষ নেতা, তিনি 2007 থেকে বাংলাদেশেরই বাইরে। তিনি মানে বাংলাদেশের ছাত্র দলের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কে কে আছেন ঠিক করে তিনি ছাত্র এইটা দলের তো কেন্দ্রীয় পত্রিকার কমিটিতে- ভাষা, এটা তো পত্রিকার ভাষা, কিন্তু বাস্তব ভাষাটা তো সেটা না। যাকে বলা হচ্ছে তারেক রহমান সাহেব ছাত্র দলে ইন্টারফেয়ার কখনোই করেনি, করবেও না। আর করার সুযোগটা কোথায়? কারণ ওখানে থেকে উনি কার খতিয়ান নাম্বার, কার কি অ্যাক্টিভিটি, এত কিছু অবজারভেশন করে না। সেটাই কিন্তু আমাকে বিস্মিত পত্রিকায় একটা করছিল। মুখরোচক আলাপ আলোচনার জন্য এরকম যা কিছু হবে ছেপে দিবে লন্ডন, যা কিছু হবে ছেপে দিবে লন্ডন। অথচ দেখা যাচ্ছে বা লন্ডন বেগম খালেদা জিয়াই নাকি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন, এটা বারবার মানে পত্রিকার সাথে একদম নাম দিয়েই আছে বিভিন্ন নেতাদের, যে তারা বলছেন পদপ্রত্যাশীরা, মানে তিনি বা কিভাবে বিবেচনা করেন যারা যদি কেউ নাই পদপ্রত্যাশী তারা থাকেন নাম মাঠে? ব্যবহার করে, যারা পদপ্রত্যাশী তারা নাম ব্যবহার করে, যেহেতু তাদের পুঁজি নাই, কমিটিতে থাকার মতো কোনো স্ট্রাগলের ইতিহাস নাই, সাহস নাই, যোগ্যতার অভাব আছে, তখন তারা চেষ্টা করে বিভিন্ন নেতার লেজুর ভিত্তিক নাম ধরে যদি কিছুটা আগানো যায়। আচ্ছা। ঠিক আছে, এইটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সংগঠনের রাজনীতি করার কোনো এখতিয়ারই নেই। একচেটিয়া ছাত্রলীগের দখলে আছে। অতএব এইখান থেকে আপনি কোনো কিছু উৎপাদন পাবেন না, নতুন প্রজন্ম পাবেন না, ছাত্র সংগঠন তৈরি হবে না। একটা বিরতির পর এসে সুভাষ সিংহ রায় আপনার কাছে জানতে চাইবো যে মানে রাজনীতি শূন্য, তার মানে রাজপথ, বাংলাদেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান, মানে সামগ্রিকভাবেই বিএনপি নেতৃবৃন্দ এই কথা বলেন, আসিফ আশরাফি পাপিয়াও মানে এমনি জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বলেন, শিক্ষাঙ্গনের রাজনীতির ক্ষেত্রেও একই অবস্থা তৈরি করেছে তাহলে আওয়ামী লীগ আর ছাত্রলীগ মিলে। দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনের বিক্রি করে গেল। ফিরে এলাম রাজকাহনে। সুভাষ সিংহ রায় আপনার কাছে যেতে চাই, কেন নির্বাচন নাই, কেন মানে সবাই আপনারা রাজনীতি শূন্য কেন করে ফেলছেন? মানে জাতীয় রাজনীতিতেও অন্য কারো কথা বলার সুযোগ নাই, বিএনপি নেতৃবৃন্দ সবসময় এই অভিযোগ করেন। আজ আসিফ আশরাফি পাপিয়া বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোতেও, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সাধারণ ছাত্রদের ছাত্র দল করবার কোনো সুযোগ নাই বা অন্য কোনো রাজনৈতিক দল করবারই সুযোগ নাই। রুহিন হোসেন প্রিন্সের কাছে যদি একটু জিজ্ঞেস করে আসি, আপনি কি সেটা মনে করেন যে একরকম পরিস্থিতিটা সেরকম? আপনিও কিন্তু অভিযোগ করেছেন যে 100%ই মানে ক্ষমতাসীন দল নিয়ে নেয়, আবার আপনি বলছেন ছাত্র ইউনিয়ন ক্রমেই না, ওই 100% যেটা বোঝার একটু ভুল হয়েছে হয়তো, ওইটা আমি বলছি যে যখন ভাগবটোয়ার রাজনীতি হয়, ওই ক্ষমতাকে কেন্দ্র করে যে ভাগবটোয়ারা, ধরুন এই যে পত্রিকায় পড়বে রাজনীতি করার চট্টগ্রাম সুযোগ আছে বিশ্ববিদ্যালয়। অন্য শিক্ষায়তনে, আপনি মনে করেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 95 কোটি টাকার ভাগবটোয়ারা আগের দিন থাকলে 60-40 হতো, এখন 100% হচ্ছে অর্থের ভাগবটোয়ারা। হ্যাঁ, না সব জায়গায় ছাত্র ইউনিয়ন বা অন্যদের সব জায়গায় সুযোগ নেই আমি তা বলি না, কিন্তু ঘটছে এখন যেটা, আপনি পুরো সিচুয়েশনটা এরকম, এই যে যেমন ধরেন আপনি সেট বাণিজ্য, ওইটা না হলে কিছু করা যাচ্ছে না, সুতরাং নীতি নৈতিকতার অবস্থান নিয়ে আর ওইখানে সব বাণিজ্যের দাঁড়াইতে পারে। ভাগাভাগিও তো আবার আপনি- নাই ছাত্র ইউনিয়নের সাথে, Absolutely, সেটাও সুতরাং আসলে সেই একদম সেই পরিষ্কার। জায়গায় এই কারণে এই জি, জায়গাটা জি, থাকছে। জি। কিন্তু প্রশ্ন যেটা আমার মনে হয় সংসদ নিয়ে এবং অন্য যে পয়েন্ট আমি আসবো আপনার কাছে সংসদ নিয়ে। না, আমরা তিনজন বক্তা থাকলে প্রিন্স ভাই একটু সবার চেয়ে বেশি বলবেন, এটা না, আমি আমরা সবাই মেনে কম নিই। বলছি, একটু হ্যাঁ, বলেন, সবাই মেনে নিই কোনো আমরা। অসুবিধা নাই। এবং এটা এই জায়গাটাকেও তাকে আমরা শ্রদ্ধা করি। এই যে বিখ্যাত একজন কমরেড ভারতের, এই বইটা ওনাকে আমি দেখাতে পারিনি, অশ্রু শিকদার, তিনি একটা বই লিখেছেন সম্প্রতি, তা প্রায় 2000 পৃষ্ঠার, যে কিল মারার গোসাই। আপনাকে বলি না ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। উনি কমিউনিস্টদের নিয়ে লিখেছেন। বাংলাদেশে ছাত্র ইউনিয়নের কথা যদি বলেন, কমিউনিস্টদের কথা যদি বলেন, এই 71 সালে মুক্তিযুদ্ধের সময় তারা একেবারে মুক্তিযুদ্ধের শেষ সময় সেটা পত্রিকা ছাপিয়েছিল। আমরা ছাত্র দলের আর না, 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 ছাত্রলীগের কথায় ছাত্র ফিরে আসি, ইউনিয়নের বিশেষ জায়গা করে থেকে তো- ছাত্র দলের। ছাত্র দল রাজনীতি করতে পারছে না কেন? উনি তোমার না, না, পদ বলেন, এবং বলেন না, অসুবিধা নেই। অবস্থান ব্যবহার করে উনি কিন্তু খুব সুন্দর সুন্দর বাক্য বিন্যাস করছে। হ্যাঁ। আমি সেই জায়গায় বলছি, আচ্ছা। বলা তো খুব সহজ। আপনি বাংলাদেশের ছাত্র রাজনীতির কোন প্রেক্ষাপটে কোন পরিবর্তন ঘটেছে এটা তো আপনার জানতে হবে। এই যে ছাত্র রাজনীতিতে যে একটা গুণগত পরিবর্তন একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। তিনি বোধ করেছেন যে যারা অছাত্র ছাত্র রাজনীতি করতে পারে না, তিনি বয়স সীমা 27 করেছিলেন। এই সাক্ষী কিন্তু প্রিন্স ভাই এখন দেবেন না। তখনকার ছাত্র ইউনিয়ন কিন্তু তারা বিরোধিতা করেছিল যে না, ছাত্রলীগের এটা কচি সর্বশেষ কাঁচা- কমিটিতে কচি নাকি কাঁচা- আবার সেটা মানা হয়নি। না, 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 এটা ঠিক না, সব মানা হচ্ছে। আমি সেই জন্যই বলছি যে সমালোচনা যখন করা হয় তখন সমালোচনা সব দিক দিয়ে করা উচিত। আপনারা এই টেলিভিশনে যারা প্রতিবেদক আছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 দিন যাবত আপনারা একটা পর্যবেক্ষণ করেন। আমি অনুরোধ করব যে কোথায় কোথায় ছাত্র দলের ছেলেরা ক্লাস করতে পারে না, কোন জায়গায় কোন ক্লাসে তাদের অনুপস্থিতি রয়েছে, কোন পরীক্ষা হলে তারা যাচ্ছেন না। আমি জোর দিয়ে বলছি তো এটা। এইগুলো কিন্তু রাজনীতিতে এক ধরনের কথার কথা হয়ে গেছে, এক ধরনের দোষারোপের রাজনীতি হয়ে গেছে। আপনি দেখেন আমাদের ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট, নতুন বাংলা ছাত্র সমাজ, পাপিয়া খুব চমৎকার জায়গায় হাত দিয়েছিলেন, বিস্তৃত করতে পারেননি।
অন্য প্রসঙ্গ এসেছে, সময়ের অভাবে। নতুন বাংলা ছাত্র সমাজ থেকে যারা নেতৃত্ব দিয়েছিল তার সকল নেতৃত্বই প্রায় অধিকাংশই পরবর্তীকালে ছাত্র দলে চলে গেছিলেন। এবং এই যে একজন জসিমউদ্দিন হলে মারা গিয়েছিলেন, নামটা উল্লেখ করছি না, তিনি শহীদ ভাই যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি খুন হন, তখন বেগম খালেদা জিয়া ওই জনসভায় ওই হলের ভিতরে উপস্থিত। আপনি লক্ষ্য করে দেখুন, ব্যাপারটা হয়েছে যে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু কন্যা রাজনীতিতে উনি এসেছিলেন। তিনি অনেক ছাত্র নেতা যারা নতুন বাংলা ছাত্র সমাজে চলে গিয়েছিলেন, যারা পরবর্তীতে ভুল বুঝে আবার আসতে চেয়েছিলেন, 32 নম্বরের যে এটা মুজাহিদ সেলিম ভাইও সাক্ষী আছে, আমি সাক্ষী দিচ্ছি এখন ক্যামেরার সামনে, সেখানে যে তারা পায়ে ধরে কান্নাকাটি করেছেন নেত্রী যে আমাকে আপনার দলে যোগ দিন, তিনি নেননি। রাজনীতি গুণগত পরিবর্তনের জন্য সকলে কাজ করতে হবে। আপনি গুণগত পরিবর্তনের যে কথাটা বলেছেন, আপনি নিজে গিয়ে খোঁজ নিতে পারেন যে এটাও সংবাদ মাধ্যমের ভুল খবর কিনা। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, অন্তত দুটোতে আমি দেখছি যে ছাত্রলীগের 301 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অধিকাংশই অছাত্র। এর মধ্যে ঘোষিত কমিটির সহসভাপতি এবং সম্পাদক পর্যায়ের 116 নেতার মধ্যে 84 জন অছাত্র, যাদের অনেকে নিয়মিত শিক্ষা জীবন শেষে বিভিন্ন কোর্সে ভর্তি আছে। সেটা কিন্তু ছাত্র দলেরও প্রচুর লোক এমফিলে ভর্তি হয়ে আছে। এবং বিবাহিতদের ব্যাপারে, অবিবাহিত থাকার ব্যাপারে ছাত্রলীগের গঠনতন্ত্র তো একেবারে লিখিত ভালো মতো আছে। অবিবাহিত থাকার ছাত্র ক্যাম্পাসে ঢুকতেই না পারে, এমফিলে ভর্তি হলো কেমনে? আপনি বলছেন ভর্তি হতে পারে না, ঢুকতে পারে না, এমপিলে ভর্তি হলো কেমনে? অন্য একটা প্রতিষ্ঠানে অন্য একটা ছাত্রলীগে 5 জন বিবাহিত ছাত্র নেতা বা নেত্রী রয়েছে। পিস এন্ড কনফ্লিক্ট ছাত্র হলো কেমনে? আপনি কি এই প্রসঙ্গে আর কোনো উত্তর দিতে চান যে ছাত্রলীগ, ছাত্র দল আসলে রাজনীতি করতে পারছে কিনা ক্যাম্পাসে? এই প্রসঙ্গে আপনি রাজনীতি যদি সঠিকভাবে না করেন, আপনি কিন্তু জায়গা পাবেন না। আমি এখনো বলি, এই যে ছাত্র ইউনিয়নের কথা বলছেন তো, দিন দিন ছোট হতে এমন জায়গায় এসেছে, এখন থানা কমিটি কয়জন আছে বলতে পারবো না। আসিফ আশরাফি পাপিয়া, ব্যাপারটা কি এরকম যে আসলে বিএনপি নির্বাচনে যায়নি, 2 দফা ক্ষমতায় আসেনি, মানে একটা তো আমাদের অভ্যাসের মধ্যে ছিল যে আওয়ামী লীগ 5 বছর করবে, বিএনপি তারপরে আসবে, মানে এই সাইকেল ভেঙে যাওয়া কি একটা বড়ভাবে এফেক্ট করেছে? এটা কোনো ব্যাপারই না, কারণ সারা জীবন ক্ষমতা থাকতে হবে এমন কোনো ইতিহাস নাই। আর জোর করে যারা ক্ষমতা দখল করে থাকে তাদের ইতিহাসের সম্মুখীন হয়ে তারা কি উত্তর দিবে সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার, ওইটা নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না। তবে আমি মনে করি ক্ষমতাসীন রাজনীতির চেয়ে বিরোধী দলের রাজনীতির অনেক বেশি প্রেক্ষাপট আছে এবং জনগণের জন্য বলার অনেক সুযোগ এবং সুবিধা থাকে এবং কাজ করার অনেক ক্ষেত্র থাকে, এখন জনগণের দাবি একটা কিছু নিয়ে, আপনি নিজে একটা জিনিস, সামান্য জিনিস চিন্তা করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর তারা হচ্ছে সম্মেলন করেছে ঢাকঢোল পিটিয়ে রোববার স্কুল কলেজ বন্ধ করে দিয়ে, আর আমাদেরকে পল্টনের মাঠে তো দেয়নি, ওই ছোট্ট একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরে সারা বাংলাদেশের লোককে নিয়ে এসে কুচুমুচু করে ঘাড়ের উপর ঘাড়ে বসে থেকে, একজনের কোলের উপর আরেকজন বসে থেকে সম্মেলন করতে হয়েছে। তারপরে 7ই নভেম্বর একটা জনসভা আমরা করতে চাইলাম, দেখেন সেই পারমিশনটা পর্যন্ত দিল না। এখন আমরা যদি জোর করে করি, জোর করে করাটা কি হবে? নিয়ম বহির্ভূত হবে না নিয়ম মাফিক হবে? নিয়ম বহির্ভূত হবে। তা আমি প্রথমে নিয়মটা ভাঙতে কেন চাবো? সরকার যে আমাদেরকে দিচ্ছে না, এটা তো অনেক শুনছি আমরা, দিচ্ছে না। আমি আপনাকে একটু স্পেসিফিক সুনির্দিষ্ট প্রশ্ন করি। আপনাকে আমরা রাজপথেই চিনেছি, আপনাকে যদি আমি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করি যে ধরুন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি বলি, সেটি নিয়ে বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত বিভিন্ন সভা সমাবেশ করছে, যেই আকারেরই হোক কিন্তু নিয়মিত করছে। কিন্তু ধরুন আপনাদের বিএনপির তরফে এখন তেল গ্যাস বন্দর রক্ষা কমিটিকে, যার সাথে রহিন হোসেন প্রিন্সও আছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদের উচিত বিএনপিকে সম্পৃক্ত করা। কিন্তু ছাত্র দল তো চাইলে সেই মানে কোনোভাবেই কোনো মানে জনগণের সাথে সম্পৃক্ত কোনো ইস্যুতেই তারা মাঠে নামতে পারলো না বিশ্ববিদ্যালয়ে। আজকে ছাত্র দল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, কালকে দেখবেন ওদেরকে মার্ডার করে মেরে ফেলে হল বন্ধ করে একটা বাজে পরিবেশের উদ্ভব করবে। এবং আমরা চাই না যে আবার সেই আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম, এরশাদ ভ্যাকেশন, অমুক ভ্যাকেশন, 4 বছরের কোর্স 8 বছরে করতে হতো, সেশন জটের সৃষ্টি হতো। আর এখানে সবাই সচেতন, এখানে আমার বাপের সম্পত্তি না ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমার বুকের তাজা রক্ত ঢেলে দখল করতে, নিয়মিত ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সেটি দখল করতে হবে নিশ্চয়ই। রহিন হোসেন প্রিন্স ছাত্র সংসদ নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, শেষ মন্তব্য একটু না বললে হয় না, একদম সমস্যা হয়ে গেল। ছাত্র সংসদ তাহলে একটু শেষ করি, পরে একটা যদি সুযোগ থাকে বলি। মানে ছাত্র সংসদটা আপনি দেখবেন যে এর আগে বিভিন্ন যারা সরকার তারা মনে করে যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যদি এখানে সকলের অবস্থানের একটা সুযোগ থাকে এবং ওইটা যদি দখলদারিত্ব না থাকে, তাহলে আমার ক্ষমতা টালমেটাল হতে পারে।
এক নম্বর। সুতরাং এই বিবেচনায় ক্ষমতাসীনরা প্রথমে এটা বন্ধ রাখে। দ্বিতীয়ত হচ্ছে নিজের দল, যখন আমি বলেছি যখন একচেটিয়া হয়ে যায়, তখন এই সংকটটা যখন নিজের মধ্যে হয়, তো নিজেই সামাল দিতে পারবো না, নিজেদের অন্তর্দ্বন্দ্ব কলহ এটা থাকবে। কারণ এখনকার যে ছাত্র সংসদের আলোচনা করছি, এই ছাত্র সংসদের এইরকম ধারাবাহিকতা যদি না হয় যে হলে সমস্ত ছাত্র সংসদের মধ্য দিয়ে তার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া কর্মকাণ্ড হবে এবং ন্যাশনাল মানে জাতীয় পর্যায়ে অর্থাৎ কি বলে যে সেন্ট্রাল ছাত্র সংসদ ওই ভূমিকা পালন করবে, সেটা না হয়ে যদি ছাত্র সংসদটা হয় যে ওইখানে ওই পদ ব্যবহার করে তার নিজের আধিপত্যর লড়াই, সুতরাং সেই বিবেচনায় কিন্তু ক্ষমতাসীন দলগুলো আমরা এর আগেও দেখে আসছি তারা এটাকে উৎসাহী হয় না। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার এখনো পর্যন্ত ছাত্র সংসদ না দেওয়ার কারণে। আমি দায়িত্ব নিয়ে বলি, সম্প্রতি বেশ কিছুদিন আগে একটা ইউনিভার্সিটিতে এইরকম যখন একটা সংসদ নির্বাচনের কথা হলো, তখন আমরা ভালো করেই জানি নিশ্চিত হতে পারলো না যে শাসক দল একক প্যানেল দিতে পারলো না, নিশ্চিত হতে পারলো না একক প্যানেল দিয়ে বিজয় হয়ে আসতে পারবে কিনা, যার জন্য দেখা গেল এটা বন্ধ হয়ে গেল। কারণ অতীতে কিন্তু স্বৈরাচারী এরশাদ ছাত্র সংসদ নির্বাচন দিয়ে কিছুটা ধরাও খেয়েছিল। সুতরাং তারা তথাকথিত ক্ষমতায় রাখার জন্য এই কাজটা করছে না। কারণ একেবারে পরিষ্কার প্রশ্ন হচ্ছে আজকে আদর্শটা আপনি যদি প্রধান জায়গায় না রাখেন, তাহলে ধন্যবাদ যত রহিম কথাই হোসেন বলেন, প্রিন্স। একদম আপনি শেষ এই জায়গায় মন্তব্য উদ্ধার যদি করতে আমি পারবেন সুভাষ না। সিংহ রায়কে করতে না দিই, তিনি আবারও আপনাকে অভিযুক্ত করবেন বেশি সুযোগ পাওয়া। কিন্তু না, আমি অনেকগুলো প্রশ্নের এটা তো উত্তর দিতে পারলাম আমার না। মেনে নেওয়া, এটা হচ্ছে মূল এরপরে কথা। আমি উত্তর দিতে একদম পারিনি। শেষ মন্তব্য। শেষ মন্তব্য। আমি মনে করি যে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল অতীত ছিল, সেই অতীত আমাদের ফিরিয়ে আনা দরকার। ছাত্র সংগঠনগুলোকে আপনার সংস্কৃতিমুখী মুক্তিকামী মানুষের জন্য তাদের যে হৃদয়ের যে জায়গাটি যেটা তৈরি করা দরকার, এটার জন্য সকলে মিলে কাজ করা দরকার। নিশ্চয়ই আরও একটি জায়গা আমাদের জন্য তৈরি হবে। এই জায়গা তৈরি না হয় যে 1992 সালে প্রব বার্তা সংস্থা একটি জরিপ করেছিল, সেই জরিপের বিষয় ছিল অনেকগুলো প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, তার যে উত্তর এসেছিল কি নিদারুণভাবে, স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক মোহাম্মদ আলী জিন্না এই ঢাকা শহরেই 582টা জায়গায় কেনা হয়েছিল। জি। 21শে ফেব্রুয়ারি আমাকে বিজয় শেষ দিবস, করতেই না হবে। বিজয় দিবস, জি। এই যে অশিক্ষা কুশিক্ষা আমাদের ঘাড়ের উপরে ভর করেছে, এটার কারণে ছাত্র রাজনীতি। নিশ্চয়ই। ধন্যবাদ আসিফ আশেফি পাপিয়া, ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স। দর্শক জানেন আমরা প্রতিদিন একটি সাফল্যের গল্প দিয়ে শেষ করি। সমাজের অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার রেখা। আমরা দেখে আসি তার গল্প। গোপালগঞ্জের রেখারানী মাধ্যমিকের পাঠ শেষ করেই মানব সেবার উদ্দেশ্য নিয়ে শুরু করেন নার্সিং। প্রায় 5 দশক নিয়োজিত থাকেন এই মহান পেশায়। এরপর অবসর নিয়ে এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নতুন করে কাজ শুরু করেন। আমার সেই পেনশনের যত টাকা আমি এই স্কুলেই ঢেলেছি। আমি নিজের জন্য কিছু করি নেই, আর করতে চাইও না। এখন আমি সিরিয়াস অসুস্থ। আমার একটাই আবেদন, এই স্কুল যদি অনুমতি না পায়, আজ 2 বছর প্রায় চলছে, আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এলাকার মেয়েদের মধ্যে বুনেছেন উচ্চশিক্ষার স্বপ্ন, সাহস জোগাচ্ছেন বাল্যবিয়ের জাল ছিন্ন করে এগিয়ে যাবার। একটা বালিকা বিদ্যালয় করার ওনার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণের জন্য বালিকা বিদ্যালয় তৈরি করেছেন এবং সঞ্চয়ী সকল অর্থই এখানে ব্যয় করেছেন। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তারপরে আমার বাবা বিয়ে দিতে চায়, ওনার মাধ্যমে আমি ওনার গ্রামের একটা কলেজে ভর্তি হয়ে ইন্টার পাস করি। ইন্টার পাস করার পরে ওনার তত্ত্বাবধানে আমি ইডেন মহিলা কলেজে ভর্তি হই। হঠাৎই আক্রান্ত হন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। রোগের চিকিৎসা না করে অবসর ভাতা দিয়ে প্রতিষ্ঠা করেন বালিকা বিদ্যালয়। উনি সামান্য নার্সের চাকরি করতেন ঢাকা মেডিকেলে। সেখান থেকে রিটায়ার্ড করার পরে যে সামান্য অর্থ পেয়েছিলেন, তাই দিয়ে তিনি নিজস্ব উদ্যোগে এই মহৎ উদ্যোগটা নিয়েছেন। উনি বেশি করে অসুস্থ হন যখন এই বিদ্যালয়টি এখনো পাঠদানের অনুমতি পায়নি। স্কুলটির স্বীকৃতির পাশাপাশি রেখারানীর দ্রুত চিকিৎসার দাবি জানালেন এলাকাবাসী। জননেত্রী শেখ হাসিনা, আজকে ওনার কাছে আমার বিনীত প্রার্থনা, আকুল প্রার্থনা, ওনার দিক তাকিয়ে, ওনার এই কর্মের দিকে তাকিয়ে ওনাকে চিকিৎসার ব্যবস্থা যেন উনি করেন, যাতে এই স্কুলটা অতি সত্বর পাঠদানের অনুমতি দেয়, সেদিকে সরকারের প্রতি আমার অনুরোধ রইল। কর্তৃপক্ষের সুনজর পেলে মানব সেবার আদর্শে অনুপ্রাণিত রেখারানীদের প্রচেষ্টা সফল হবে। মফস্বলের নারীরাও এগিয়ে যাবে অনেক দূর। ডিবিসি নিউজ ডেস্ক।
রেখা রানীর অসাধারণ সাফল্যের গল্প দেখলাম। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।